নমস্কার, আমি সুজয় নীল। আজকে একটা বিশেষ আড্ডায় বসেছি। সামনেই আসতে চলেছে লৌহ গৌরাঙ্গের নাম রে। আমি জানি সোশ্যাল মিডিয়া জুড়ে বাজ তো তৈরি হয়েইছে, কিন্তু এই বাজ আজকের নয়, 500 বছর আগেকার। এবং সেই বাজ কিন্তু চলেই আসছে বিভিন্ন সময় জুড়ে, বিভিন্ন সময়ের সঙ্গে রয়ে গেছে সবকিছু। এবং সেই সমস্ত কিছুকে একসঙ্গে করে একটা ছবি বানানো সহজ কাজ নয়। সেই সমস্ত যে ব্যাকগ্রাউন্ডের গল্প থাকে, যেটা সিনেমায় দেখানো যায় না, সেগুলো নিয়ে আমরা আজকে বসেছি। আমার সঙ্গে রয়েছেন এই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং এই ছবির রাইটার রিসার্চার শিবাশিস বন্দ্যোপাধ্যায়। সৃজিত দা, এই ছবির টাইটেলের সঙ্গে একটা কথা জুড়ে রয়েছে, দেখতে পাচ্ছি যে আ সাগা স্প্যানিং 500 ইয়ার্স। এই কথাটা আমি শুরুতেও বললাম, তো 500 বছরকে কি আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে? হ্যাঁ, 500 বছরের একটা ব্যাপ্তি দেখতে পাচ্ছি, কারণ 3টে টাইমলাইন নিয়ে আমরা কাজ করেছি। আমি যখন চিত্রনাট্যটা সাজিয়েছিলাম, আমার মনে আছে আমরা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা কতটা রাখবো, এটা খুব জরুরি হয়ে যায়। যখনই একটা বিশাল ব্যক্তিত্ব, একটি মহামানব, একটি যুগ পুরুষকে নিয়ে কাজ হয়, তার জীবনের এত দিক থাকে, এত মাত্রা থাকে, তার মধ্যে কতটা রাখবো আর কতটা রাখবো না, এটা নিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ হয়েছিল। তো আমি চিত্রনাট্য সাজানোর পর যখন আমরা সংলাপের কাজ নিয়ে বসি, আমরা দুজনেই সংলাপ লিখেছি এটায়, এবং সেখানে আমাদের ওই একটা তো 19বিংশ শতাব্দীর টাইমলাইন আছে, নটি বিনোদিনী আর গিরিশ ঘোষ, ওনাদের সম্পর্ক এবং তৎকালীন নাট্য সংস্কৃতি, যে যে জায়গা, যে ব্যাপ্তি, যে পরিসর, তার মধ্যে অলরেডি নিমাই সন্ন্যাস এবং চৈতন্যলীলা হয়ে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমরা চৈতন্যদেবের জীবন দেখতে পাচ্ছি, যেই জীবনের কাহিনী ততটা কাভার্ড হয়নি নিমাই সন্ন্যাস আর চৈতন্যলীলায়, সেটা তো একটা বড় দিক ছিল। আর তার আগে এবং পরে, আগে মানে অবভিয়াসলি শুরু মানে ষোড়শ শতাব্দী, সেখানে আমরা চৈতন্যদেবের জীবনটা একটা পয়েন্ট থেকে ধরছি, ওই জীবনের গল্পটা, এবং সেখান থেকে আমরা চলে আসি 2025। সেখানে আমরা একদম সমসাময়িক সময়ে একজন মহিলা পরিচালক শ্রী চৈতন্যদেবের একটি ছবি করছেন, একটি সুপারস্টারকে কাস্ট করেছেন, এবং তার ঘাত প্রতিঘাত, সেই গল্পের যে ডায়নামিক্স। তো এবার আমি যদি ওই ক্যালকুলেট করি, 1500, আমরা অ্যাকচুয়ালি গল্পটা ধরছি ওই 1499 1500 বিয়ে থেকে 2025, 525 বছর অ্যাকচুয়ালি, আরো বেশি সময়। হ্যাঁ। তো শিবাশিস দা, যখন সৃজিত দার কাছ থেকে স্পার্ক, এবং আমি যেটুকু জেনেছি যে রানাদাও কিছুটা জড়িয়ে আছে এই স্পার্কটার পিছনে, তো যখন এটা নিয়ে কাজ করার কথা মনে হলো, রেফারেন্স হিসেবে কতটা পেয়েছো এবং কতটা ওটাকে খুঁড়তে হয়েছে তোমায়? বাংলা সিনেমার ক্ষেত্রে যে বায়োপিক বা কোনো একটা মানুষের জীবনের কোনো একটা ইন্ট্রিগকে নিয়ে ছবি করার ক্ষেত্রে যে মেন্টাল প্রিপারেশন দর্শকের থাকে, লৌহ গৌরাঙ্গের নাম রে সেই হিসেবে আমার দেখা বাংলা ছবির অভিজ্ঞতায় একটা কমপ্লিট নতুন বিষয়। বাংলার ইতিহাসে মহারাজা শশাঙ্ক থেকে শুরু করে আজ পর্যন্ত যত মহামানব এই বাংলায় এসেছেন, তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি জীবনীমূলক গবেষণার কাজ হয়েছে চৈতন্যদেবকে নিয়ে। 1, 2, রামকৃষ্ণদেব বেঁচে থাকতে থাকতে একটা শ্রীময় পেয়েছিলেন, তাই তার জীবিতকালে তার জীবন কথা লেখা হচ্ছে। ঠিক এমনটা তো খুব একটা হয় না। বা কেউ ডায়েরি লিখছেন, মেমোয়ার লিখছেন, নিজে অটোবায়োগ্রাফি লিখে যাচ্ছেন, সেগুলো আমাদের খুব বড় সোর্স হিসেবে কাজ করে। ইনক্রেডিবল যেটা চৈতন্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে চৈতন্য অন্তর্ধানের অব্যবহিত পর থেকে তার জীবনী লেখা শুরু হয়েছে। আমার গুরু নৃসিংহপ্রসাদ ভাদুড়িতে এসেও তা থামলো না, তারপরেও তাকে নিয়ে কাজ হয়ে যাচ্ছে, কাজ নিরন্তর নিরবধি। কি মনে হয় যে যে দলিল তোমরা তৈরি করলে বা দাদা তোমরা তৈরি করলে, সেই দলিলেও কি সবটা ধরা সম্ভব হলো না? সম্ভব নয় এটা। তাই জন্যই আমি মানে প্রথমে যখন এই প্রপোজালটা আসে রানার কাছ থেকে, তখন গল্পটা আমাকে ফ্যাসিনেট করে।
কিন্তু আমি তারপর নিজেও একটু পড়াশোনা করতে শুরু করি এবং ফাইনালি আমার যেটা মনে হয় যে ওই লিনিয়ার কথন, মানে লিনিয়ার ভাবে একটা বায়োপিক বলার গল্প এটা নয়। গল্পের অনেক আসপেক্টস আছে যেগুলো ইন্টারেস্টিং হবে, মনোগ্রাহী হবে, এবং আমার যেটা মনে হয় যে এস্থেটিক্যালি খুব এক্সাইটিং হবে যদি সেটা এরকম 3টে টাইম লাইনের মাধ্যমে এবং 3টে মিডিয়ামের মাধ্যমে বলা হয়। তাতে অবভিয়াসলি শিবাশিস দা রিসার্চ, রানার রিসার্চ, যা যে কটা থিওরি, অন্তর্ধান নিয়ে যা যা থিওরি আছে সেই থিওরিগুলো বলা, খুব ইম্পর্টেন্টলি সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে প্রচুর। সেটা কতটা আমরা কোন মিডিয়ামে কোন শতকের গল্পে কতটা রাখবো সেই ডিসিশনগুলো নেওয়া হয়েছে, সেইভাবে ডিভাইড করা হয়েছে। এবং এই জিনিসটাকে তো বুঝতে আমরা একটা ইতিহাস বুঝি বা তারপরের একটা ইতিহাস বলছি, তারপরে বর্তমানের কথা বলছি। তো সেক্ষেত্রে তো বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্টররা একটা অন্য কালার প্যালেট ইউজ করেন, এটা হয়। তো সেক্ষেত্রে এইটা বোঝাতে অসুবিধা হওয়ার কথা নয়, পোশাক আশাক সমস্ত কিছু দিয়ে। তুমি কি এই দিকটা নিয়ে ভেবেছিলে আলাদা করে? শুধু ভাবিনি, আমি অ্যাকচুয়ালি করেছি, কিন্তু কালার প্যালেট করিনি। আমি যেটা করেছি, আমরা যদি ইতিহাস এবং তার ডকুমেন্টেশনকে ভিজুয়ালি ভাবি, তাহলে আস্তে আস্তে আমরা, যেটা তুমিও বললে, যে আস্তে আস্তে আমরা একটু আবছা, একটু হেজি, একটু অস্পষ্ট জায়গা থেকে ক্ল্যারিটির দিকে যাচ্ছি। তো এখানে আমরা একটা এরকম ফিল্টার ইউজ করেছি, যে ফিল্টারটা যখন আমরা 1600 শতাব্দী মানে চৈতন্যদেবের টাইম লাইন দেখছি, তখন ইমেজেস গুলো খুব খুব ড্রিমি, খুব মিস্টি, খুব খানিকটা আবছা, একটু ডিটেলের অভাব, শুধু মুখগুলো একটু ক্ল্যারিটি হয়তো আছে, পেছনটা একটু ব্লার। সো পারিপার্শ্বিকটা সম্বন্ধে আমরা খুব যে ডিটেলটা বুঝতে পারছি তা না। তো আমাদের ডকুমেন্টেশনও তো তাই খানিকটা, মানে আমরা জনশ্রুতি মাধ্যমে তো ওই ইতিহাস ডকুমেন্ট করি বেশি। সেখান থেকে করতে করতে আস্তে আস্তে আমরা যখন বিনোদিনীর সময় আসছি, আমরা তখন আরেকটু ডিটেলে ঢুকছি, যে স্টেজে তখন কি ধরনের আলো ব্যবহৃত হতো, কি ধরনের সেটআপ ব্যবহৃত, কি ধরনের যন্ত্র অনুষঙ্গ হতো তখন। সেখান থেকে আস্তে আস্তে 2025-এ উই হ্যাভ এভরিথিং, দ্য এন্টায়ার ফ্যাক্ট ইজ ইন ফ্রন্ট অফ আস। তো এটা তো গেল টেকনিক্যালিটিস এর কথা, কিন্তু আরেকটা কথা হচ্ছিল যে তোমরা সংলাপ একসঙ্গে বসে লিখছিলে, একসঙ্গে বসে না, আলোচনা করে। হ্যাঁ, তো সংলাপের ক্ষেত্রে 3টে টাইম লাইন। রাঢ়বঙ্গের কথাই যদি ধরি, যে সময়টাকে আমরা ধরছি, সাংঘাতিক পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনে সংলাপের যখন লিখছিলে তোমরা বা ভাবছিলে, এক্সাক্ট টাইম লাইনটাকে ধরতে পেরেছো? হ্যাঁ, আমার মনে হয় যে 2025 আর 19 শতাব্দীতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ সেই সময়ের বাংলা মোটামুটি ওয়েল ডকুমেন্টেড। আমরা জানি কি অ্যাকসেন্ট, বাগবাজার অ্যাকসেন্ট কি, নর্থ কলকাতা কি ধরনের বাংলা বলা হতো, এবং 2025 তো অবভিয়াসলি আমাদের আলোচনা মেইনলি হয়েছিল যে আমরা 16 শতাব্দীর বাংলাটা কি রাখবো, সেইটা নিয়ে আমাদের বেশ অনেকটাই আলোচনা হয়েছিল। যে আই থিঙ্ক উই ওয়েন্ট ফর সামথিং ভেরি নিউট্রাল, মানে একটা। হ্যাঁ, এবং দেখো যেটা ডকুমেন্টেড পাওয়া যায় 16th সেঞ্চুরির ইতিহাস সম্বন্ধে বা চৈতন্য সাহিত্য, সেগুলো তো সব কাব্য। উড়িষ্যাতে, যেখানে পুরীতে, সেখানে পুরীধামে তো উৎকল ভাষা চলছে, ওড়িয়া ভাষা চলছে। ফলে এখান থেকে যারা যাচ্ছেন, নবদ্বীপ এবং সন্নিহিত বৈষ্ণব অঞ্চল থেকে যারা যাচ্ছেন, তারা কিভাবে কমিউনিকেট করতেন, এটা তো ইতিহাস রেকর্ড করে না। দর্শক যে অ্যাটমসফিয়ারে চৈতন্যদেবকে ক্রিয়াশীল অবস্থায় দেখছেন, তিনি কথা বলছেন, তিনি সংকীর্তনে বেরোচ্ছেন, তিনি রথের সামনে নাচছেন ইত্যাদি, তখন আমাদের ভাবতে হয়েছে যে ভাষাটা কি করলে এই বিষয়ের মহিমাটার প্রতি আমরা সৎ থাকতে পারি। সেইটা ছিল আমাদের ইন্সপিরেশন। আমরা যদি খুব অথেন্টিক হয়ে কাব্যের ভাষা ইউজ করতাম, সেটা সিনের যে ডায়নামিক সেটাকে এফেক্ট করতো। তখন একটা সিনের যে মোটিভেশন, যে টেনশন, বা যেইভাবে গল্পটা এগোচ্ছে সেইখানে সিনের যে ফাংশনালিটি, সেইটা কোথাও একটা গিয়ে তাকে প্রভাবিত করতে বলেই আমরা একটা নিউট্রাল। বুঝতে পেরেছি। আবহাওয়ার কথা উঠলেই তখন তোমার ছবির মূল একটা জায়গা থাকে মিউজিকের। গান, আমরা গানের মধ্যে দিয়ে ছবিগুলো সম্বন্ধে জানতে পারি প্রথমে। তো এক্ষেত্রেও কিছু কিছু গান আমরা শুনতে পাচ্ছি মাঝে মাঝে। তো এই গানগুলো তৈরির ক্ষেত্রে তো তোমার বিভিন্ন টাইম লাইনে বিভিন্নভাবে ভাবতে হয়েছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং গানগুলোর জায়গায় আমাদের
আমাদের আমাদের এই অ্যালবাম খুব ভার্সেটাইল একটা অ্যালবাম। কেন না এখানে গিরিশ ঘোষের সুর এবং কথা দুটোই ব্যবহৃত হয়েছে। কবির সুমনের একটা গান আছে, এছাড়া কীর্তন আছে, যে কীর্তন এখনকার দিনে দাঁড়িয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত কম্পোজ করেছেন। এছাড়া শিবাশিসদার লেখা একটি গান আছে যেটা সুরারোপণ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেটা আমার বিনোদিনীর একটা সময় কাল ধরে সেটাকে ক্যাপচার করে। এছাড়া 2025-এর শ্রেয়া ঘোষালের একটি খুব আধুনিক সমসাময়িক গান আছে তমালিকার সুর করা। সৌপ্তিক তার ডেবিউ হচ্ছে সুরকার হিসেবে, সে একটা বসন্তকাল বলে তার একটা গান ব্যবহৃত হচ্ছে, সেটাও 2025-এ মডার্ন কনটেক্সটে। সো আমি অ্যাকচুয়ালি টেকনিক্যালি যদি জাতিস্বর আর গৌরাঙ্গ এই দুটোর অ্যালবাম দেখি একসাথে, দিস কাভার্স হোয়াট এভার দেয়ার ক্যান বি অফ বেঙ্গলি মিউজিক। মানে আমরা যদি ওখানে দেখি, আমরা কবি গান, পর্তুগিজ ফোক থেকে শুরু করে অনুপম রায় থেকে শুরু করে ক্যাকটাস থেকে শুরু করে অনেক কিছু কভার করেছিলাম, রক মিউজিক, গ্রুপ মানে দল বেঁধে গানের যে ব্যাপারটা, এবং অবভিয়াসলি খোদার কসম জানছি রে তুমি কেমন, তুমি সুমনদার গান ওখানে ছিল। এখানে এবার আমরা নাটকের গানটা পুরো কভার করলাম উইথ কীর্তন, তাহলে আর পড়ে রইল পুরোটাই তো। এবং আমাদের পাত্রপাত্রীরা এই ভেরি স্পেশাল মেনশন, প্রত্যেকে খুব ভালো অভিনয় তো করেইছেন। হ্যাঁ, মানে এই প্রসঙ্গে আমি আসতাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি জাস্ট একটা কথা বলছি যে ব্রাত্য করেছে গিরিশের রোলটা, ব্রাত্য বসু, এবং শুভশ্রী করেছেন আমাদের বিনোদিনীর চরিত্রে। এরকম ওর আশেপাশে যারা রয়েছেন, সুজন মুখার্জি থেকে শুরু করে সুরজিৎ ব্যানার্জি থেকে শুরু করে সবাই তো ভালো অভিনেতা। এই এত ভালো কাস্টিং হয়েছে এবং তারা প্রত্যেকে এতটা শিক্ষিত, তারা নিজেদের প্রস্তুতিটা এমন ভাবে নিয়েছেন, ওইটা না হলে কিন্তু সৃজিত এই জায়গায় নিয়ে যেতে পারতো না, এই মাউন্টিং হতো না, সম্ভবই ছিল না। আমি বলছি, আমি শুভশ্রীর সাথে আগের দিন একটা ইন্টারভিউতেও বলছিলাম যে এভরিওয়ান যিনি ট্রলি ঠেলেছেন, তার থেকে শুরু করে যিনি লাইট বসিয়েছেন, এভরি টেকনিশিয়ান, এভরি কাস্ট মেম্বার পারফর্মড অ্যাট দেয়ার পিক। তাদের নিজস্ব ক্রাফটের পিকে পারফর্ম না করলে লহ গৌরাঙ্গের নামরে হয় না, ইনক্লুডিং দ্য প্রডিউসার রানা সরকার। প্রডিউসার শব্দটা আমরা মাঝে মাঝে ফিনান্সারের সঙ্গে গুলিয়ে ফেলি। সেই প্রডিউসারের কাজ তো টাকা দেওয়াটা নয় শুধু, তার কাজ হলো লালন পালন করা এবং প্রজেক্টটাকে তার লজিস্টিকটা এমনভাবে, সেখানে মানে প্রথমবার জগন্নাথ মন্দিরে আমাদের পুরী ধামে শুটিং হয়েছে, এবং সেই শুটিংটা করতে পেরেছি তার জন্য, রানার জন্য, এবং রানা সেই ব্যবস্থা ঠিক জায়গায় চিঠি দিয়ে করে পারমিশন নিয়ে টিয়ে, মানে আমি বলছি যে এটা তার পারফরমেন্সের পিক। এত বড় স্কেলের এবং এত বড় ক্যানভাসের কাজ এত স্মুথলি এর আগে বোধহয় হয়নি। এবং এইটা সেই অর্থে আমার ডিসঅ্যাপিয়ারেন্স ট্রিলজির শেষ ছবি, এটা নিয়ে আমি কনসিয়াসলি আগে ভাবিনি। এই প্রমোশনের সময় ভাবতে ভাবতে মনে হলো যে যেই তিনটে অন্তর্ধান নিয়ে বাঙালি আমার মৃত্যুর আগেও, আমার জন্মের আগেও কথা বলেছে এবং মৃত্যুর পরেও বলবে, যেটা আজীবনকাল বলেই যাবে, সেটা হলো ভাওয়াল সন্ন্যাসী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং চৈতন্যদেব। এই ছবিটা নিয়ে ওই ডিসঅ্যাপিয়ারেন্স ট্রিলজিটা কোথাও একটা গিয়ে কমপ্লিটেড হলো। তবে শিবাশিসদার কাছেও আসবো ছোট্ট করে একটা প্রশ্ন নিয়ে। এত ভাস্ট একটা সাবজেক্ট এবং সেখানে এত কিছু বলার আছে, তো সেখান থেকে নিজেদেরকে আটকানোও তো একটা শিল্প। খুব অদ্ভুত ভাবে জিনিসটা তৈরি হয়েছিল, ইভলভ করেছিল খুব অদ্ভুত ভাবে। সৃজিত আসলে ব্যক্তিগত জীবনে কি আমি জানি না, আমার মনে হয় প্রায় এথেইস্ট, সাপ টাপ বসে তো। আমি কিন্তু আস্তিক, আর রানা হচ্ছে ভক্ত। এই জিনিসটা মাথায় রাখতেই হচ্ছে, কারণ কেন্দ্রীয় ব্যক্তিত্বের নাম চৈতন্যদেব। ঠিক, আমাদের বাঙালির গান বলতে যা বোঝায় তার প্রথম পুরুষ হচ্ছেন চৈতন্য। আমাদের তাল, মানে বাঙালি গানের তাল, বাংলার গানের তাল, লয়, এইগুলোর ক্ষেত্রে ওর যে অবদান। ইনফ্যাক্ট আমরা আরেকটাও কথা বলি যে প্রথম ব্যান্ডের প্রবর্তক। নিশ্চয়ই, কিন্তু চৈতন্য কবে করেছেন এটা? এইগুলো যাতে ছোট ছোট পরোক্ষ উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে ছবির মধ্যে থাকেই, যাতে চৈতন্যদেব চরিত্রটির শিরদাঁড়াটা আমরা ভালো করে দেখাতে পারি।
যে দেখো একদিন এই বাংলাতে এরকম একটা মানুষ ছিল। সেখানে এই ছবির সংলাপের মধ্যে কিছু জায়গায় কিছু কথা চৈতন্যদেবের মুখে যে আমরা রাখবো, জরুরি কিছু কথা, জরুরি কিছু কথা, এটা যে আমরা বলবোই বলবো, এটা প্রথম থেকে একটা অনস্পোকেন একটা সিদ্ধান্ত ছিল। সৃজিতদা, আমরা আলোচনা শেষের দিকে এসে গেছি, শেষ করব। এত ছবি তোমার দেখেছি, সেই অটোগ্রাফ থেকে শুরু হয়েছিল এবং পরের পর আমরা দেখতে দেখতে এসেছি, এবং তোমার একটা যে শখ অ্যালফাবেটিক্যালি পুরো ব্যাপারটাকে কমপ্লিট করা, এটাও আমরা জানি, মানে কোথাও তুমি বলনি বাট এটা আমরা জানি। আই আর কিউ বাকি আছে। ওকে, আপাতত হ্যাঁ, রিসেন্টলি ই এর ঘোষণা হয়েছে। ই এর ঘোষণা হয়েছে, ই অবশ্য আগেও হয়েছিল, এক যে ছিল রাজা। হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো এই ছবিটা তোমার কাছে, তোমার টাইমলাইনের কথা যদি বলি, আলাদা করে কতটা অর্থ রাখে? বিশাল বিশাল, মানে এটা, এই সিনেমাটা আমার মনে হয় আমার ফিল্মোগ্রাফিতে ডেফিনেটলি একটা মাইল ফলক। এই পুরনো সৃজিত এটা আমি মাঝে মধ্যেই শুনি, পুরনো সৃজিত আর নেই, কারণ পুরনো পৃথিবীটাই নেই। যিনি বলছেন পুরনো সৃজিত চাই, সেই মানুষটাও কিন্তু আর সেই পুরনো মানুষটাও কিন্তু নেই, যে বলছেন যে আমার, সে নিজেও হয়তো জানেন না যে তিনি নিজেও পাল্টে গেছেন। তো পাল্টে যাওয়া পৃথিবীতে হ্যাঁ কিছু সিগনেচার যদি বলা যায়, সেই সিগনেচার গুলো হয়তো লৌহ গৌরাঙ্গের নামরেতে আছে, যেমন 3টে আলাদা টাইম লাইনে নন লিনিয়ার স্টোরি টেলিং, ইন্ট্রিকেট ট্রানজিশনিং বিটুইন দ্য 3 টাইম লাইনস, এবং খুব ইম্পর্টেন্টলি একটা প্রচন্ড বিশাল পরিসরের ব্যাপ্তির গল্প এবং সঙ্গীত এবং চরিত্রায়ন এবং সব মিলিয়ে ওই মানে জাতিস্বর প্রোম্যাক্স বলা আচ্ছা, জাতিস্বরের উল্লেখ কিন্তু বারংবার এসছে, এবং জাতিস্বর আমার পার্সোনালি ভীষণ ফেভারিট একটা সিনেমা। এবং সঙ্গেই কোন সিনেমা নিয়ে কথা বলো? আমার পার্সোনাল ফেভারিট যদি তোমার টাইমলাইনের কথা বলো, নির্বাক। আচ্ছা, আমার ভীষণ পছন্দের সিনেমা। হ্যাঁ, আমি সেকেন্ড ইনিংসে নির্বাকের ঘরানারই ছবি বেশি করার চেষ্টা করেছি, যেটা আমি জানি যে খুব প্রচন্ড মানুষ যে পছন্দ করবেন বা প্রচন্ড আগেন ক্রাউড প্লিজার হবে। আমি নির্বাক করেছিলাম চতুষ্কোণের পরে, আমি তখন ইট কেম অ্যাজ আ শক যে একটা খুব পুষ্টিকর হোলসাম একটা থ্রিলার, বাঙালি থ্রিলার পাওয়ার পর ধুম করে একটা এরকম একটা ছবি নির্বাক। সো আমি সেকেন্ড ইনিংসে আমি এই ধরনের ছবি অনেক বেশি অ্যাটেম্প্ট করছি এবং করছি। তো লৌহ গৌরাঙ্গের নামে ডেফিনেটলি আমার মনে হয় যে সেই অন্যরকম ছবির তালিকায় পড়বে, এবং ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ওয়াইজ ইট ইজ মাচ মোর দেন আ ফিল্ম ফর মি। আমি পুরীধামে শুট করেছি, আমি এমন এক যুগপুরুষ, এমন এক মহামানবের গল্প বলার সৌভাগ্য হয়েছে আমার, যিনি অবিনশ্বর, মানে যার শান্তির বাণী এবং যার উপস্থিতি পসিবলি দ্য বিগেস্ট কালচারাল আইকন বেঙ্গল হ্যাজ। সো মানে আমার মনে হয় এটা খুবই আমার তো খুব সৌভাগ্যের ব্যাপার। এর মানুষ তো পুরোপুরি পাল্টে যায় না, মানে ধান ভাঙতে তো শিবের গীত গেয়েই যাবে, এখানেও আছে। সেইটা সৃজিত বলছে না, আমিও বলবো না। আচ্ছা, সেটা হবে যে ধরনের শক সৃজিত অডিয়েন্সকে দিতে খুব ভালোবাসে, মানে অলমোস্ট সেডিস্টের মতো, সেই জিনিসটা কিন্তু এই ছবিতে আছে, সেটা বলে দেবো না। নির্বাক নন্দনে দেখেছিলাম, দেখে বেরিয়ে একটা জিনিসই বলেছিলাম, মানে আমার যে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখেছিলাম, যে এই ছবিটা সৃজিত দা শিওরলি নিজের জন্য বানিয়েছে। আমি না অ্যাকচুয়ালি সব ছবি হৃদয় নীল নিজের জন্যই বানাই। ওকে, এটা আরেকটা জিনিস। না, এটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি, এটা কেউ আমার বিশ্বাস করছেন না, কারণ কাকতালীয় ভাবে অনেকের আমার ছবি পছন্দ হয়ে গেছে, কিন্তু এটা বিশ্বাস করে তো আমার কোনো ক্রেডিট নেই, এটা কমপ্লিটলি কোইন্সিডেন্টাল। নিজের জন্য বানানোটা কিন্তু প্রত্যেকটা ছবি অ্যাকচুয়ালি আমার নিজের জন্য অবভিয়াসলি, মানে শিল্পী তো তাই না, শিল্পী যখন ক্যানভাস নিয়ে তুলি নিয়ে বসে, তখন তো আর কে দেখবে ছবিটা সেটা নিয়ে। সবচেয়ে বড় কথা, এই ফর্মুলাটা আমি জানিও না, মানে অনেকে বলে আপনি তো খুব বুদ্ধিমান, আপনি তো জানেন হাউ টু টার্গেট অডিয়েন্স, ঠিক এমন একটা কিছু রাখেন, একটা ইউএসপি, একটা কিছু, একটু গিমিক, একটু একটু সে। দাদা, আমার কোনো আইডিয়া নেই। আই সিনসিয়ারলি ডোন্ট নো যে আসানসোলের দর্শক যেটা পছন্দ করছে, অস্টিনের দর্শক সেটা পছন্দ করবেন কিনা, আলাস্কায় যেটা চলছে আন্দামানে সেটা চলবে কিনা, আমার কোনো আইডিয়া নেই। তাই জন্য দ্য অনলি পার্সন আই কেটেড টু মাইসেলফ। তাহলে আপাতত লৌহ গৌরাঙ্গের নাম রে খুব শিগগিরই আসছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে, এবং
যেমন এতদিন ভালোবেসেছেন সৃজিতদার ছবিকে, শুধুমাত্র সৃজিতদার ছবি নয় এটা, যেমনটা এতক্ষণ ধরে আমাদের আলোচনা হলো, প্রচুর মানুষ জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিসদা রয়েছেন, শিবাশিসদা সিনিয়র রিসার্চার, বহুদিন ধরে কাজ করছেন, এবং সৃজিতদার ছবি তো আমরা সেই কবে থেকে দেখে আসছি। এটা কারোর ছবি, এটা শ্রী চৈতন্য দেবের ছবি, ছবি। একদম চৈতন্য মহাপ্রভুর ছবি, একদম এক ওনার কথায়, ছবি, আর কারোর ছবি এক না। কথায় বলতে গেলে তাই। তো চলুন একসঙ্গে দেখা যাক। আর কি, এখানেই শেষ করছি আজকের আলোচনা। সকলকে ধন্যবাদ দেখার জন্য, আর ধন্যবাদ তোমাদেরও। নমস্কার।